আসসালামু আলাইকুম। জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে, সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যারা এই দেশ স্বাধীন করেছে, তাদের ভবিষ্যৎ কী। সামনের সারিতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটায় নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশ করলো, সামনে কারা বসেছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম। বেশিরভাগ চিনি না, এমনকি যেই সব মানুষগুলো ধরেন 5 তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই। এটা ওয়াকার, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজরুল এটার মূল নিয়ন্ত্রণে। তার জন্য এই সরকার চাইলেও, ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না। ভালো তো নাই, এমনিতেই নাই। এক ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি তো আসলে এই 2 দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়া কৃমিয়ে কামড়ায়। উনি তো এমনি ওনার বিদেশে থেকে ওনার অভ্যাস ছিল, হোটেলে থাকতো, ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না। তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন, এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার, এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। আপনাদেরকে তো বলেছিলাম, তাই না? বলার পরে আপনারা কি করলেন? আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে। আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে, আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে। আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন তো কাদের এই 15 বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি? লোক ছিল না দেশে? এই যে সাকিব আলী, তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক সারোয়ারের এই টক শোতে আসার জন্য। প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে? হাসিনুর রহমান ওনারে বসাইতে পারতেন না? ওই হাসান নাসের বসাইতে পারতেন না? কারোরে বসান নেই। আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন। আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে। আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে করবেন। বিপ্লবী সরকার করা যাবে না, কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই 5 তারিখে হয় নাই। যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে। ভাই, আমি 19-20 তারিখে আমি ভিডিও বানাই নাই, শেখ হাসিনা দেশে নাই, আমি গাইবি আওয়াজ দিই নাই, তো শুনেছি সে চলে যাচ্ছে। তো এই আলোচনা ভিতরে হচ্ছিল, এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক। হঠাৎ করে জাম করে আসা 5 তারিখের 2 দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী রাস্তায় নেমে গেল, যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গুণগান গাইল, হঠাৎ করে চলে আসলো। আপনার এমনিতেই মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। আপনারা কিছুই করেন নাই। আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন। এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন, এটা তো জাস্ট টাইম ওয়েস্ট এগুলোতে দেখা। ভিডিও পাঠাইলো, ভাই একটু দেখেন। চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম, তোরা এত দেশপ্রেমিক হলে তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস। আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস, সবশেষ শফিউর রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল, অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন, যা জিজ্ঞেস করা। তোর বাপ এখানে বসে এগুলো করেছে। তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। আর তোরা দেশে গেছিস, তোদের সমস্যা নাই তো? আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআই ভাতা খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে? এই দিন থাইল্যান্ড, ওই দিন সিঙ্গাপুর, টাকা পাইস কই? তোর বাপের জমিদারি আছে, চোরের বাচ্চা। এগুলি আমরা বুঝি না কিছু, ওরা এসে আমাদের বোঝায়। দেশে যাই না এই কারণে, কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন, সেই দেশে আমাদের তো টার্গেট তো না আওয়ামী লীগ না, আমাদের টার্গেট বিএনপি না, জামাত, কোনো কিছু না। আমাদের দেশে কোনো শত্রু নাই। আমার শত্রু ইসকন, আমার শত্রু ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো? কাজ দিচ্ছেন কোনোদিন? দিয়া দেখেন, যদি নাকি মিনিমাম 1 টাকার 1 পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন, নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো।
কোনো সুযোগ নেই তো। কোনো একটা ভালো লোক ওইখানে যাবে, এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই। এই লোকটা বাইরে থেকে, স্ত্রীটা মারা গেল, সেই লোকটারে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। লোকটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলরা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে? দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই, মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়া দেশের অবস্থা। এই দেশে আমরা যাব, যাই কি করব? এখানে যা চাঁদাবাজি করবো তোদের মতো? তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে। এখন যাই হোক, এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নাই, সময়ও নাই। এগুলো বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই, যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের। আপনারা যে সাহস দেখিয়েছেন, এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না। আগে থেকেই সারেন্ডার করি। আমি যদি জুলাইতে দেশে থাকতাম, এইভাবে বন্দুকের সামনে আমি দাঁড়াইতে পারতাম না। এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা সেটা করেছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদেরকেই করতে হবে। আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে। ভাই দরকার নেই। আপনারা কিছু দাবি ঠিক করেন। আপনারা সবাই তো সোল্ড হয়ে যান নাই, তাই না? আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক, যদি জিজ্ঞেস করেন আমারে যে 5 তারিখের আগের থেকে এখন ভালো আছি না, আল্লাহ অনেক ভালো রেখেছে 5 তারিখের আগের থেকে। এখনও মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই। যখন মনে হয় না ঠিক আছে, ওকে ঠিক আছে, তখন মাথা ঠিক হয়। তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছেন। আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না, জানি তো অনেক কিছুই জানি। চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায়, বলি না, বলবো না কোনোদিন। মনে করেন না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো, কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়েছে। এটাই অনেক কিছু। শুনলাম টাকা কামাই, তা আমি বল ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু, মানুষের টাকার দরকার আছে। ধরেন আমি আমেরিকায় থাকি, আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয়, একটা গাড়ি থাকে, হাতে যদি মানে মোটামুটি 2-4 লাখ ডলার হাতে থাকে, জীবনে কিছু দরকার নাই। এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তেই যা আছে, আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই, মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে। ধরেন আমার এখন 4,000 কোটি টাকার মালিক হইলাম, আমি এর চাইতে বেশি খাইতে পারবো। ওইটা টেনশন ভাই, আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না। আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই করে, ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না। আমার অনেক টাকা হোক, এটা আমি চাই না, কোনোভাবেই চাই না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না, এই যে কত জুলাই আগস্টে, তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন? বলছে ভাই আমরা লোকজনও নিতে পারিনি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল, অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল, আমার ঠিক মনে নেই, দুইটার একটা হবে। তো আমার তখন আবার বাংলা এডিশন উদ্বোধন হবে, যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল। তো ওরা আসার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আমার বললো যে ভাই এই ব্যাপার, টাকা আমাদের ফান্ড নেই। তা বললাম এই যে টাকা পয়সা করলেন এত টাকা, এগুলি ভাই ওনারা টাকা পয়সা দেন না। কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, আরও বেশ কয়েকটা দেশের নাম বলবো। এক একজন এক এক জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষে নামছি। এখন এই যে এটা হইল, ধরেন আপনাদের ভেতরে 5 জন 10 জন বা ধরলাম 100 জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে এই বাস খুব মানে মজা করে খাইতে পারলেন। আচ্ছা ভাই এই দেশটার নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, আপনি মনে করেন 5,000 কোটি টাকার মালিক হইলেন, বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন? মইনুদ্দিনের টাকার অভাব আছে? যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 1/11-এ, বহুত টাকা। জিজ্ঞেস করেন তো কেমন আছে, ফোন দিয়ে যাইনেন ভাই কেমন আছেন, আমেরিকাতেই তো আছেন, খুব আরামেই তো আছেন, তাই না? জিজ্ঞেস করেন তো কেমন লাগে। এত মজা না বিদেশের জীবন। আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের
বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই। ভাই, আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই, আজকে দেশ অস্থির। আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোর সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে, কালকে কি করতে হবে, কোন ওসিরে। ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে, অফিসার কয় যে ভাই বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না, এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে। এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি? পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে খোদা বক্স, এই খোদা বক্সও দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে। পুলিশের মধ্যে কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায়, কেমনে খায়াটায়, কখন কোন চেয়ার সরে যায়, চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই। এটা হচ্ছে অবস্থা পুলিশের। এইভাবে চলছে দেশ। তো আমরা আপনাদেরকে 5 তারিখের পরপর বলেছিলাম যে এই মানুষগুলোকে সরাইতে হবে। সরাইতে আপনারা চানও নাই। আপনি এই দেশটা যে স্বাধীন হইল, কারা শত্রুটা কারা ছিল আপনার? ভারত ছিল না? আপনি বলেন তো, এই জুলাই যোদ্ধারা, আপনাদের সবাইকে দোষ দেওয়া লাভ নেই, মানে আপনাদের নেতৃত্বের কথা বলছি। আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল, সবাই রাজুতে চলে আসে, হাইকোর্টে যায়, তাপ করে 15-20 জনকে আপনারা ফেলাই দিলেন। আর ফেলান নাই কেন? আর কোথায় যান নাই কেন? এই যে বিডিআরের লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো, আমি তো ওদের সাথে আমার মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত, কারোর কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর এইটা হইলে আমার ফোন দেবে, ওইটা হইলে আমার ফোন দেবে। সারাদিন আমি বিডিআরের অন্তত 10টা ফোন রিসিভ করি, কখনো বিরক্ত হই না তাদের প্রতি। হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে, বিরক্ত হই না, কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে, মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না? থাকেন নাই। ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কন্ডেম সেলে, যাইতে পারতেন না? যান নাই। এখনও আলেমরা জেলে, আপনি জানেন? ওই যে বিশেষ সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে, সোয়াদ যায় হাজির। আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে? এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন? এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে, এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে, আপনি কি করেন? সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় 10টা মামলা, আস্তে আস্তে চুপচাপ করে তারপরে তারা জামিন দিয়ে দিল। 680 কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে বার করে দিলেন। কেউ জানেন না আপনারা জামিনগুলো হইলো, এটাও জানাইতে পারলেন না আমাদেরকে। আপনারা মানে কল্পনাও করিনি যে সে এইভাবে জামিন নিয়ে নেবে। তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরেই। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন। ভাই, আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি, সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না, সবাই স্বার্থের জন্য বন্দুকের সামনে দাঁড়ান নাই। আপনাদেরকে এক হইতে হবে, দাবি জানাইতে হবে, এই জায়গা আমাদের ঠিক করতে হবে। এই জায়গা যদি ঠিক না করে সরকার, আবার দাঁড়াইতে হবে। এরা চুরি করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন, একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন, গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইল, তো সে আমারে কাজ দিল। কাজ হয়েছে আগস্টের 5 তারিখ থেকে আগস্টের 15 তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে। তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই। চালাইলাম, কই ফালাইলেন না তো, ওয়াকারে তো আপনারা সরাইলেন না। আচ্ছা, সরাই সে আবার ওই সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে, আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন। ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ, ওয়াকারে আপনারা ফেলতে হবে। সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে, এটা করা যাবে কিনা, বাট একটা চেষ্টা তারা করেছিল, করতে পারেন নাই। আচ্ছা, ধরেন আমি সেনাপ্রধানকে সরানো খুব কঠিন। আচ্ছা, আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা, মানে সবাই জানে যে ওরা চুরি করে, তাদেরকে সরাইতে পারেন নাই। আমার একটা দেশ বলেন তো, মিডিল ইস্টের এই দেশের মানুষগুলোই তো কষ্ট করে, এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ না, শহরের বাচ্চারা তোরা সব কটা টাকা করছিস, পাচার করছিস। এই গত 1 বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত 1 বছরে। তো
তোরা যে পাচার, এই যে সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হইলো না, এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক। ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ওগুলি দেখায়, ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে। পাচার করলি, প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে। ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না। সেফ এক্সিট, তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে? তুই কই যাবি? ডিম একজনের মাথার উপরে তো গেছে, দেখছিস না? ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢুকানো হবে। কই যাবি তোরা? কই আসবি? পৃথিবীর কোন দেশে যাবি? বিএনপি পেটাবে, আওয়ামী লীগ পেটাবে, শিবির পেটাবে, এই জুলাই আন্দোলনের এরা পেটাবে, সাধারণ মানুষ পেটাবে, জেনে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে। সেফ এক্সিট মারাইতে আসছিস? তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে এমনি খাবি, খায়া তারপরে তোরা এগুলি যা মনে চায় তাই হয়েছে। আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিফ নজরুলের কই কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে, সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট 1 মাসে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে ফলো রাখবেন, দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কী ধান্দাবাজি সে করেছে। তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না, এই মঞ্চ ওই মঞ্চ, এত মঞ্চ না ভাই, এক জায়গায় এক হইতে হবে, বলতে হবে যে আমাদের এই নেতৃত্বের এই সমস্যা, এরা এই কাজ করে না, আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো করে না, বাদ ওগুলি আপনারা করেন নতুন করে। আপনারা কি জানেন যে এনসিপি, বিএনপি এবং জামাতের, আমি নাম ধরে বলতে পারি, কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে, ওই নমিনেশন দিতে হবে, তার আসন ছেড়ে দিতে হবে, এরকম এই পর্যন্ত আমি 7 জনের তালিকা পেয়েছি। আরও হয়তো বা তাদের 3-4 জন 5 জনকে হয়তো দিবে, সব মিলে সর্বোচ্চ 15 জন হইতে পারে, তাদেরকে দিবে। আপনাদের কথা চিন্তা হবে, তারা এমপি হবে, এমপি হয়ে পরের 5 বছরে তারপরে আরও কিছুদিন খাবে। এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয়, নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে। আপনারা জুলাই আন্দোলন করেছেন, আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না, আমরা কিছু না, আপনারা করেছেন, আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে। আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চান্দাবাজি করছে, যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে, এই মানুষগুলোর ব্যাপারে আপনারা করেন, কথা বলেন, প্রতিবাদ করেন। একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে হবে না। সেখানে যদি তারা গুলি করবে, গুলি করুক, আপনারা তো গুলি খান, মানে আমি আমার কথা আগে বলে আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপরে করিস, এগুলো আবার আমার আবার বলতে পারে যে না বলে নেবে। আমার এত সাহস নাই, গুলির সামনে দাঁড়াইতে পারবো না, আমি ভাই খুব নিরীহ টাইপের লোক, আমার সাহস নাই, আগে বলে রাখি। যারা দেশে আছেন আপনাদের কি করতে হবে। সো যদি তারা গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে পারে নাই। তো ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে। এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই, অমানুষ হয়ে যায় নাই। মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা, আর সেই দেশটা যাচ্ছে কোথায়। এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে, দেখছিস এই সময় আওয়ামী লীগ বলার সুযোগ পায়, দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে, হাসে তারা। তো আওয়ামী লীগের লোকজনের সবশেষ বলে ভিডিওটা শেষ করি। শোন, তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া, তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে, তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না। তোদের এখন যদি এই দেশ যদি আরও খারাপ হয় না, তো শেখ হাসিনার মতো হইতে পারবে, মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না, যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে, পুলিশরে বন্দি করে রাখে, আলেমরে বন্দি করে রাখে। সেই দেশ তো নাই এখন, অনেক সমস্যা আছে, ওই জায়গায় যায় নাই, যাইতে দেওয়া হবেও না। ধৈর্য ধর। এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় নাই, সব মানুষের দিয়া ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে, এই ধান্দাবাজি করাইতেও পারবে না। যারা আজকে করছে তাদের বিচার এই দেশে হবে, আজকে হোক কালকে হোক। আর ডক্টর ইউনূস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়ার বিচার হয়, তোমার বিচারও হবে। তুমি সব চোর বাটপার নিয়ে এনজিওগ্রাম, তোমার পারিবারিক আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা, আর তোমার উপরে কোনো দায় আসবে না, এগুলো নিয়েও এই দেশে বিচার হইতে পারে।
ওই দিনের কথা ভুলে যেও না। এই দেশে বহু ঘটনা ঘটেছে, বহুদিন পরে বিচার হয়েছে। শেখ হাসিনা 15 বছর মনে করেছিল কিছুই হবে না, এখন এখন সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় যায় রাতের বেলা ওই পেঁয়াজের ওই ফেরত ট্রাকের মধ্যে করে, তারপরে এই চড়ে। তোমার বিচারও হইতে পারে এই দেশে। ধৈর্য ধরো। এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সব সময় এই দেশের সাধারণ মানুষ। অনেকে বলে থাকে এই দেশের মানুষ, ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ। মানুষ মাত্রই অপরাধ প্রবণ। তাদের মানে আমি মুসলমান হিসাবে মানে আদম আলাইহিস সালাম ভুল করেছে, সে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে। আমরা তো মানুষ, আমরা মানুষ অপরাধ প্রবণ। আমাদেরকে আইন দিয়ে, সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে, আমাদেরকে সঠিক পথে আনতে হবে। তুমি নিজে বাপ সব কটা চোর নিয়ে বসে আছো, সে দেশের মানুষ ঠিক হবে কেমনে? মানুষ এখন মানুষের ভিতরে হাই হুতাশ, কে কোত্থেকে খাবে, কারটা খাবে, কি খাবে, কত টাকা, মানে কারোর মধ্যে শান্তি নেই। প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায়, কি হয়, সবাই ধান্দা হয়, যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা, আর যা পায় সব করে। সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে, বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে। কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না, বাট অনেক বছর থাকতে হবে, যেহেতু 100 কোটি 1000 কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে। হতে পারে সারা জীবনও থাকতে হইতে পারে। আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে, না আসার জন্য কি করেছেন আপনি? ইদানিং মানুষ কেউ ফোন টোন করে কিছু বললে টলে ভাই হইতেই পারে, সমস্যা কি? এ ধরুন সব শেষ ঘটনার ভেতরেই এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল, পিনাকিতে আমার ফোন করলো, ইলিয়াস এই ব্যাপার। আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি? কু হইলে আপনার কোনো সমস্যা আছে? আপনারা কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয়, আপনার কথা শুনে না, কিছু শুনে? আপনার কু হইলে সমস্যা, কু হয়ে সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে, সমস্যা নাই তো আমাদের। আমরা এখন মানে একটা কি বলবো, যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে, যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা, খারাপ মানুষের ভেতরে হতাশা, সবার ভেতরে একটা হতাশা, অনিশ্চয়তা কাজ করে। আমার ভেতরে সেটা কাজ করছে। দেশটা এরকম হওয়ার কথা ছিল না। যাই হোক, ভিডিওটিও বানাইতে ভাই ভাল লাগে না। আর তারপরও বললাম যেগুলি, যদি মনে চায় সঠিক কি করা দরকার, এই দেশে অনেক মানুষ আছে, নেতৃত্ব দেওয়ার মানুষও আছে, আন্দোলন করার মানুষও আছে, বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে। আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে। আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন, কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন, জীবন দিয়ে দিব এই দেশের জন্য। কিছু কিছু মানুষ আবার আছে, এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন, বলে থাকেন যে তুই এত দেশপ্রেমিক, দেশে যাস না কেন? যে বললাম চান্দাবাজ, সারাদিন চান্দাবাজি করে। আমরা দেশে গিয়েছি, তোরা দেশে যাস নি, তুই চান্দা আনতে দেশে গেছিস। আমার তো চান্দা আনতে দেশে যাবো না, তো আমি দেশে যাওয়ার দরকার, আমার যেটা করার দরকার, দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারি নাই, এই জন্য দেশে যাইনি। সো বিএনপির ভাইরাও আবার কেউ কেউ মানে ধরেন একজনের নিয়ে আপনি কথা বলবেন, কারণ আমার তো আর আপনি বলতে পারেন না যে তুই চান্দা নিছিস ওখান থেকে, তুই এটা তো বলতে পারেন না। আমার কি বলে, তুই দেশে আসিস না কেন, তুই এত দেশপ্রেমিক, দেশে আসিস না কেন? বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনও দেশে যায়নি, একটু হিসাব করে কথাবার্তা বলেন। 2 দিনের মধ্যে এত চোখে পোল্টে নিয়ে আপনার যেসব নেতা টেতারা আছে না, তারা কিন্তু খুব ভালো আছে। তারা এরই মধ্যে বহুত টাকা খামিয়েছে ভাই। এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন, আপনার এই কয়দিন পরে মার খাবেন, পেটুনি খাবেন, যদি নাকি দেশের কোনো উল্টাপাল্টা কিছু হয়, আল্লাহ না করুক। এত কিছু হয়ে যায় নাই রাতারাতি। আমরা গত 15 বছর পরীক্ষা দিয়ে আসছি। আজকে ইলিয়াস 21 টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত, তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন, বাংলাদেশ থেকে বের হতে হয়েছে কেন? যেদিন আপনাদের বিএনপির লোকজন 5 জানুয়ারি কথা বলতে পারে না, ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল, এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে। এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে। ইলিয়াস সারা জীবন থাকবেও না, এটা আজকে বলে রাখলাম। আমার এই ভিডিওটুকু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসা নাই, এটা মনে রাখেন। সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় এগুলো কথাবার্তা বলার সময় একটু হুশ করে কথা বলবেন। আমরা পরীক্ষা দিয়ে আসছি, বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি। আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। একবার পুলিশ গেলে, এখন তো দেশে গুম হয় না, খুন হয় না। এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন। আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যায়, তো ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, সিআইডি, এমন কোনো সংস্থা নাই
যে সংস্থা থেকে যায় নেই। আমার ভাইদের অফিসে যাইতো, বোন জামাইয়ের চাকরি খেয়ে দিয়েছে, এগুলো তারপরে সাফার করে এসছে। আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন। আর সাহস কারে বলে? সাহস ওই 5 জনের নির্বাচন দেখেন, ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন, আর্কাইভে যায়েন। আপনারা তো এখন ইউটিউব দেখেন, ইউটিউবের যুগের আগের সাংবাদিক আমরা ছিলাম। ওই আমি কি সাংবাদিকতা করতাম 21-এর চোখের আগেও বহুত আর্কাইভে আছে, ওগুলি দেখে আসেন। ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বললেন। এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে, আওয়ামী লীগের লোকজন এসে ব্যানার ট্যানার কায়রা ধাক্কায় টাকায় সরাই দিছে। আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি, কোনোদিন চুপ হয়ে যায়নি। একটা দুইটা না, বহু কিছু করে ফেস করে থাকতে হয়েছে। এখানে জঙ্গি বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে, এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে। অতএব পরীক্ষা নিতে আসেন না, পরীক্ষায় বহু আগে পাশ করে আসছে, ওই পরীক্ষাও নতুন করে নিতে গেলে হবে না। নিজেরা ঠিক হন, দেশটারে ঠিক হইতে দেন। ভাই খাইতে পারবেন, কয়দিন পরে খায়েন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন। আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না, আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া। খালেদা জিয়া জেলে, হাসিনা জীবনে খালেদা জিয়ার জেলে পাঠাইতো না যদি ইন্ডিয়া না করতো। সাকা চৌধুরীর কোনোদিন হাসিনা দিত না। হাসিনা তো মানে ছিল আপনার, মানে স্বপ্ন ছিল হাসিনার বাপের, হাসিনারে সাকা চৌধুরীর কাছে বিয়ে দিবে। খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে। ফাঁসি দিয়েছে ইন্ডিয়া, দিয়েছে জামাতের লোকজনের দেয় নেই, ইন্ডিয়া ফাঁসি দিয়েছে। তো আপনাদের শত্রুকে এটা চিনেন, এটার জন্য যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে। যদি না সরান, সামনে আরও অনেক বিপদ। এই যে আগুন টাগুন ধরছে, এগুলো ছোটোখাটো বিষয়, পাগল বানায় ফেলবে। আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে, রয়ের ফর্মুলা সব তারা জানে, এগুলো দিয়ে এটা করতে পারবেন না। একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটাগাঙে 24 ব্যাটালিয়নের আপনার কি বলে জিওসি, তো ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই জায়গায়। এখনো পর্যন্ত ডিজিএফআই লোকজন যত আকাম কুকাম চিটাগাং কেন্দ্রিক করে, আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয়। ওই লোকটা দেশপ্রেমিক। এই 24-এর আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনিই প্রথম কথা বলেছেন যে না, আমরা এটা করা যাবে না। তো এই টাইপের লোকজন কিছু আছে, এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক, দেশটা ভালো থাকুক। এই ডিজিএফআইয়ের যেই নাটক টাটক, আগুনের নাটক যা যা আছে, এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া, দেশকে অস্থিতিশীল করে তোলা, নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজকর্ম, এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে। আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই, আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ, আপনি প্রবাসে যারা থাকে, এই যে মিডল ইস্টের মানুষগুলো, তাদের টাকায় এই দেশ চলে। খোঁজ নেন তো যায়, এই মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে? একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যেই ধরনের হ্যাচেল হইতে হয় না, টিকিট সেই টাকা দিয়ে যায় না, যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায়। মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা, সেই সিন্ডিকেটের সব কটাকে আসিফ নজরুল করে দিয়েছে, আবার নতুন সিন্ডিকেট, সে আগের মতো, সে একই টাকা খরচ হচ্ছে। কার কি উপকার হয়েছে? এই পুরো দেশের কোন জায়গায়, আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে? কিচ্ছু হয়নি, যা যেমন ছিল তেমনই চলছে। এইভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না। অতএব যারা মনে করেন অস্থিতিশীল, আপনারা যারা কিনা এই এদেরকে বসিয়ে রেখেছেন, তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমার মনে হয় আমাদের দেশের রাজনীতিতে একটা মেরুকরণ তত যেন স্পষ্ট হয়ে উঠছে। এতদিন মনে করা হচ্ছিল যে জামায়াতের সঙ্গে এনসিপির বুঝি একটা খুব আত্মিক সম্পর্ক আছে, জামায়াত যা বলে এনসিপি তাই করে, অথবা এনসিপির বিভিন্ন প্রোগ্রামকে সফল করার জন্য জামায়াত অথবা ইসলামী ছাত্র শিবিরের লোকজন সেখানে যে হাজির হয়, এরকম আমরা অনেক ঘটনা দেখেছি। এবং এনসিপির যতগুলো সফল প্রোগ্রাম ছিল, আপনারা মনে করতে পারবেন আওয়ামী লীগে নিষিদ্ধ করার জন্য এনসিপির যে প্রোগ্রামগুলি ছিল শাহবাগে এবং যমুনার সামনে, অনেকেই বলেন সেই প্রোগ্রামগুলো নাকি সফল হয়েছিল ছাত্র শিবিরের উপস্থিতির কারণে। তারা যখন বিভিন্ন জেলা পর্যায়ে যে প্রোগ্রাম করলো, সেখানেও নাকি ছাত্র শিবিরের লোকজন বিপুল উপস্থিতি ছিল তাদের সব প্রোগ্রামকে সফল করার জন্য। এবং অনেকে এমনও ভেবেছিল আগামী নির্বাচনে হয়তো তাদের মধ্যে একটা জোটও হতে পারে। কিন্তু আমরা বিরোধটা দেখলাম
কিছুদিন আগে গত সেপ্টেম্বরে জামায়াত যখন 5 দফার দাবিতে আন্দোলন শুরু করলো, তখন তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিল সেখানে এনসিপির উপস্থিতি ছিল না, তারা অনুপস্থিত ছিল। এবং তাদের সঙ্গে মূলত একটা বিরোধ ছিল, সেটা পিআর নিয়ে। এনসিপি বলছিল তারা পিআর পদ্ধতিতে চায়, পিআর পদ্ধতির বাস্তবায়ন চায় উচ্চ কক্ষে। আর জামায়াতে ইসলাম সহ আরও অন্য যে যাদের সঙ্গে যারা আন্দোলন করেছিল তারা বলছিল যে তারা পিআর পদ্ধতি নিম্ন কক্ষেও চায়, মানে যে পার্লামেন্ট ইলেকশন সেখানেও তারা পিআর পদ্ধতি চায়। এই বিরোধটা শুরু হলো। তারপর আমরা দেখলাম যে ধীরে 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 তাদের জন্য দূরত্ব বাড়তে থাকলো। 16 তারিখে গত শুক্রবার, এই মাসের 16 তারিখে প্রধান উপদেষ্টা যখন একটা জরুরি মিটিং ডাকলেন এই ঐক্যমত্য কমিশনের ব্যানারে, এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল গেল, জামাতও গিয়েছিল, এনসিপিও গিয়েছিল, বিএনপি সবাই গিয়েছিল। সেখানে প্রধান উপদেষ্টা বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং শুক্রবারে সেটার স্বাক্ষর হবে। শুক্রবার মানে গত পরশু দিন, শুক্রবারে স্বাক্ষর হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং সেখানেই এনসিপির পক্ষ থেকে বলা হলো যে তারা যেভাবে এখন মানে আপনার এটা জুলাই সনদটা প্রণয়ন করা হয়েছে, তারা এখানে স্বাক্ষর করবে না, তারা আইনগত ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না। জামায়াতও আপত্তি করলো, কিন্তু জামায়াত আবার এটা বললো তাদের স্বাক্ষর করবে না, এরকম স্পষ্ট করে কিছু বললো না। তারা বললো তারা শুক্রবার অনুষ্ঠানে যাবেন, স্বাক্ষর করবেন কি করবেন না সেটা পরে দেখা যাবে। ঠিক আছে, তারা শুক্রবারের অনুষ্ঠানে এনসিপি গেল না শেষ পর্যন্ত। অনেক বলাবলি হয়েছে তাদের দাবি নিয়ে, অনেক অনেক নাটক হয়েছে, আপনারা দেখেছেন। এবং শেষ পর্যন্ত এনসিপি সেই প্রোগ্রামে যায়নি, জামাত গিয়েছে এবং স্বাক্ষর করেছে। এবং এই যে জিনিসটা হলো, জামাত গেল এবং স্বাক্ষর করলো, তার মানে বোঝা গেল এনসিপি কিন্তু আসলে এখন একেবারেই আলাদা হয়ে গেল। এবং শুক্রবার দিনই স্বাক্ষরের পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছিলেন, একটা বিবৃতি বলেন উনি, যে কিছু রাজনৈতিক দল ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে কাগজে সই করেছে। এই কথাটা নাহিদ ইসলাম শুক্রবার দিন বলেন। এবং তারপর দিন শনিবার দিন তাদের কার্যালয়ে ওনারা একটা প্রেস কনফারেন্স করলেন, এবং সেই প্রেস কনফারেন্সে ওনারা বললেন যে গতকালকে যে অনুষ্ঠানে গিয়েছিল যারা, এবং তারা যে প্রক্রিয়ায় স্বাক্ষর করেছে, তারা গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। মানে যারা স্বাক্ষর করেছিল তারা ছিটকে গিয়েছে। এখন এটা ওনারা কাকে উদ্দেশ্য করে বললেন? যে 25টা দল 24টা দল যারা সিগনেচার করেছে সবাইকে বললেন, নাকি বিএনপিকে বললেন, নাকি জামাতকে বললেন? অনেকে মনে করে এটা বেসিক্যালি এই ইঙ্গিতটা জামাতকে প্রতি প্রযোজ্য, কারণ জামাতের সঙ্গে তারা একসঙ্গে ছিল, মাঠে ময়দানে ছিল, আন্দোলনের ময়দানে ছিল। তারা স্বাক্ষর করে তারা যেন এই গণ অভ্যুত্থানের যে চেতনা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই হলো নাহিদ ইসলামের মানে বক্তব্য, মূল্যায়ন। এই পর্যন্ত শেষ না, আজকে আরেক দফা। আজ নাহিদ ইসলাম তার ফেসবুকে যে পোস্ট করেছেন সেখানে উনি এমন কিছু কথা বলেছেন, বোঝা যাচ্ছে যে জামাতের সঙ্গে তাদের বিরোধটা এখন আসলে তীব্রতর অবস্থায় এসে গেছে। এবং নাহিদ ইসলাম মূলত যে কথাটা বলার চেষ্টা করেছেন যে জামাত যে পিআর নিয়ে আন্দোলন করছে এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক প্রতারণা। খেয়াল করুন, রাজনৈতিক প্রতারণা। আমি যদি ওনাদের মানে পোস্ট থেকে কিছু কিছু নিয়ে আপনাদের পড়ে শোনাই তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তিনি লিখেছেন যে এই যে মানে পিআরের যে আন্দোলনটা, উনি বলছেন যে এই আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। মানে ঐকমত্য কমিশন যে সংস্কার প্রক্রিয়া শুরু করছে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই জামাত ইসলামী এই পিআর আন্দোলনটা শুরু করেছিল। এটা কিন্তু একটা ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যে অভিযোগ নিয়ে জামাত অগ্রসর হচ্ছে সেই অভিযোগটাকে বলছে যে টোটাল সংস্কার প্রক্রিয়াকে নাকি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করছিল। এবং শুনুন তারা কি বলছে। উনি বলছেন যে আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে একে সুকৌশলে পিআর ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না, বরং ছিল কৌশলী প্রতারণা। মানে ওনারা বলতে যাচ্ছেন জামাতের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা আসলে সংস্কারের যে দাবিটা, সেই দাবিটারই যে মৌলিক যে দৃষ্টিভঙ্গিটা তারই বিরোধী ছিল। এবং তারা ওখানে আরও বলেছেন, উনি আরও বলেছেন যে জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি, না জুলাই অভ্যুত্থানের আগে না পরে। তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয়নি। এই যে বিষয়গুলো, জামাতের যে আদর্শিক বিষয় নিয়ে যে প্রশ্ন তুলল, এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি জরুরি। হয়তো তাদের মধ্যে কোনো একটা হিসাব নিকাশের উল্টাপাল্টা হয়েছে, হিসাব নিকাশের গরমিল হয়েছে, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু কথাটা হলো যে মানে লজিকটা, যে শব্দগুলো, যে ব্যাখ্যাটা নাহিদ ইসলাম দিচ্ছে, সেই ব্যাখ্যাটাকে আপনি ইগনোর করবেন কিভাবে? এবং এই ব্যাখ্যাটা কারা দিচ্ছে? জুলাইয়ের সংস্কার বিষয়ে জামাতের যে ভূমিকা ছিল না, জামাত যে আসলে একটা কৌশলী ভূমিকা নিয়েছিল, জামাত যে প্রতারণা করেছে, এই ব্যাখ্যাটা কে দিচ্ছে? একসময় তাদের ঘনিষ্ঠ সহযোগী যে এনসিপি, তারাই দিচ্ছে। অনেকে বলে থাকেন তাহলে জামাতকে, এদেরকে জামাত, অনেকে বলেন জামাত নাকি মিত্র হিসাবে খুবই অবিশ্বস্ত, এটা অনেকে বলেন, আমি জানি না। এবং বলেন এইভাবে যে জামাত একসময় বিএনপির খুবই মানে বিশ্বস্ত মিত্র ছিল, দীর্ঘদিন রাজনীতি করেছেন, তারপর জামাত সেখান থেকে সরে এসে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন এবং এই বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে তারা এনসিপির সঙ্গে গাঁটছাড়া বেঁধেছেন এবং তারপরে এনসিপিকে ব্যবহার করেন, এনসিপিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এই সমস্ত কথা বলা হয়। বাট বাস্তবে কি, এটা মনে হয় আগামী কয়েকদিনের মধ্যে আরো স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম। আমাদের মানুষের সাথে যে সম্পর্কগুলা, যেমন ভাই ভাই, ভাই বোন, মা বাবা, চাচা ফুপা, খালা নানা, যত রকম সম্পর্ক আছে এই পৃথিবীতে, কখন হইছে? আমরা এই পৃথিবীতে আসার পর, আগে তো হয় নাই। যখন আমি এই পৃথিবীতে আসছি তখনই তো এই সম্পর্কগুলা হয়েছে, তাই না? কিন্তু মার সম্পর্কটা কখন হয়? পৃথিবীতে আসার আগে। আপনি যেদিনই পেটে আসছেন বা আমি যেদিনই পেটে আসছি আমার মায়ের, সেদিনই মা টের পাইছে যে আমার সন্তান আমার পেটে। সেদিন থেকেই মা সাবধানে পা ফেলে, সাবধানে খায়, দেখা শোনা খায়, ভালো মন্দ বাইছা খায়, একটুখানি বিকালে ঘুমায়। এই ঘুমটা কেন? ওই যে সন্তান যেন একটু বিশ্রাম পায়, চলাফেরা করে খুবই সাবধানে। এবং দেখবেন উঠানে যখন কাজ করে গ্রামের মা বোনেরা, যদি কোনো গর্ভবতী মা পইরাও যায়, কোনোদিন দেখবেন না যে উপর হয়ে পড়ছে, দেখবেন খুব কায়দা কইরা সে নিজের বাচ্চাটাকে সেভ কইরা সাইড হয়ে পড়ছে। মানে নিজের শরীরে চোট পাবে কিন্তু বাচ্চাকে সে ব্যথা দিবে না, কারণ ওই সম্পর্কটা পৃথিবীতে আসার আগেই হয়ে গেছে। এই জন্যই বলা হয় মায়ের পায়ের নিচে বেহেশত। হ্যাঁ, মায়ের পায়ের নিচে বেহেশত। আবার অনেকে বলে স্বামীর পায়ের নিচে বেহেশত। কিন্তু স্বামীর পায়ের নিচে বেহেশত হইলে কি হবে? ওই স্বামী যদি তার মার সেবা না কইরা থাকে, তার মার কাছ থেকে যদি দোয়া না পায়া থাকে, অত বেহেশতে যাইতে পারবে না, ও নিজেই যাইতে পারবে না, বউরে নিয়ে যাইবো কেমনে? তার মানে কি জানেন, ওই বউরও উচিত ওই মার সেবা করা, শ্বশুর শাশুড়ির সেবা করা, কারণ আসল ঠিকানা ওইখানে। কিন্তু বুঝছেন না ব্যাপারটা? কেন কথাটা বললাম? দেখেন, আমাদের তারেক রহমান সাহেব মায়ের সেবা করার জন্য আজ থেকে 15 মাস আগেও কিন্তু বাংলাদেশে আসতে পারত, কারণ উনি তো 16-17 বছর নিজের মাকে দেখে নাই। একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওনার মাও বিপদে ছিল, উনিও বিপদে ছিল। এর মধ্যে ওনার নিজের ভাইকে হারাইছে। কিন্তু এই 5ই আগস্টের পরে সে বিপদ তো থাকার কথা না, ওনার তো ছুঁইটা আসার কথা ছিল নিজের মায়ের কাছে, সেই মায়ের কাছে যে মায়ের সাথে ওনার পৃথিবীতে আসার আগেই সম্পর্কটা হয়েছে। কিন্তু উনি আসে নাই, মা নিজে যায় দেখা কইরা আসছে এবং দেখা কইরা আবার বাংলাদেশে চলে আসছে সন্তানকে রাইখা। তাইলে সন্তান কেন আসতেছে না? কনফার্ম থাকেন, মায়ের অনুমতি পায় নাই, মা না করছে, না তুই এখন আসবি না, আসতে পারবি না। কারণ মা তো 3 বার দেশ চালাইছে, মা বুঝে দেশ কি অবস্থায় আছে, আমার সন্তানের উপর কি বিপদ যাইতে পারে। কিন্তু এখন আসার সময় হয়েছে। 4টা গাড়ি কিনতেছে, অনেক দামি গাড়ি, বুলেট প্রুফ। আপনি গ্রেনেড মারবেন, গুলি করবেন, কিচ্ছু করতে পারবেন না। এর মধ্যে 2টা বড় বাস আর 2টা
প্রাইভেট কারের মতো বা জিপের মতো, এই দুইটার মধ্যে একটা ওই নেতারা যাবে। আমার মনে হয় নির্বাচনী প্রচারণার জন্য ওনারা সারা দেশ চৈষা বেড়াবে, এরকম একটা প্রোগ্রাম মাথায় নিছে, যেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। যাই হোক, যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। এখন আমরা অপেক্ষায় থাকলাম ওই গাড়িগুলা কবে বাংলাদেশে ঢুকে। ওই গাড়িগুলা ঢুকলেই আপনারা বুঝতে পারবেন তারেক রহমান সাহেব 2-1 সপ্তাহের মধ্যেই চলে আসবে। আসা উচিত। উনি না আইসা অনেক ক্ষতি হয়েছে, দলের অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা কেমন জানেন? দেখেন, এই যে গত একটা বছর, এই 15 মাসের মধ্যে একটা বছর ওনারা শুধু বসতেছিল, সংস্কার করবে, বিচার করবে, নির্বাচন কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে, জুলাই সনদপত্রটা কিভাবে আসবে, কিভাবে ঘোষণা দিবে, এই আলাপই চলতেছিল। কোনো সুরাহা পাচ্ছিলাম না। কেন পাচ্ছিলাম না আপনারা একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন। ওইখানে যে বসতেছিল, কারা বসতেছিল? ওইখানে কিন্তু ডক্টর ইউনূস সাহেব বসে নাই। আর এদিকের থেকে দেখেন, আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবও যায় নাই জামাত ইসলাম থেকে। আবার দেখেন, সবচেয়ে বড় দলের তারেক রহমান সাহেবও যায় নাই, ওনাদের প্রতিনিধি গেছে। আর ওই প্রতিনিধিদের সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের প্রতিনিধিরা বসছে, ইউনূস সাহেব বসে নাই। যদি ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেব এবং বেছে বেছে বড় দলের নেতাদের নিয়ে ভাই 6-7টা সিটিং দিলে যে কাজটা হয়ে যেত, সে কাজটা 1 বছরও হয় নাই। কারণ মেইন লোকগুলা তো বসে নাই। এই যে দেখেন না, জুলাই সনদপত্র পাঠ করলো যেদিন, এই গত পরশু দিন, এই অনুষ্ঠানটা ফ্লপ হইলো কেন? পুরা সুপার ফ্লপ তো। কারণ কি জানেন? ওখানে ডক্টর ইউনূস সাহেব ভাষণ দিতেছে, আর পিছনে কারা? সব দলের প্রতিনিধি। দলের মেইন লোক খুব কম ছিল, বিশেষ করে যে বড় দলের তারেক রহমান সাহেব তো ছিল না, আবার এনসিপির নাহিদ ইসলাম ছিল না, আরেকটা বড় দল জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব ছিল না। এমন না যে ডাক্তার শফিকুর রহমান সাহেব অসুস্থ, উনি বাড়িতে না, উনি শ্রমিক দলের একটা মিটিং এ ছিল মিরপুরের সাইডে, ওনাদেরকে সময় দিছে। কারণ উনি গুরুত্ব দেয় না এখানে। কেন গুরুত্ব দিতে যাবে ভাই? এখানে তো সব প্রতিনিধি, মেইন লোক তো লন্ডনে ভাই। এখানে একটা দুঃখের ব্যাপার ভাই, আমার খুব দুঃখ এটা, যে আমাদের দেশটা অনলাইনে পরিচালনা করতেছে একটা বড় দলের নেতা। হ্যাঁ, তারেক রহমান সাহেব এই মোবাইল দিয়ে পুরো দেশটাকে চালাইবার চেষ্টা করতেছে। আবার দেখেন, সবচেয়ে বড় দল যেটা পালায়া চলে গেছে, তারাও কিন্তু ওই মোবাইল দিয়েই কিন্তু দেশটা পরিচালনা করতে চাইতেছে। কতটা দুর্ভাগ্য আমাদের। দেখেন, আওয়ামী লীগ যখন নির্বাচন করছে, গত 3টা নির্বাচনে বারবার ডাকছে না? হ্যাঁ, বিএনপিকে ডাকছে, গোপনে ডাকছে, পাবলিকলি ডাকছে যে আসো আসো নির্বাচন করো, তোমাদেরকে এই কয়টা সিট দেওয়া হবে। ওনারা যায় নাই, ফাঁদে পা দেয় নাই, কারণ ওনারা জানে লেভেল প্লেইং ফিল্ডটা নাই, এখানে নির্বাচন করতে গেলে ধরা খাবো। ঠিকই ভাবনাটা আছে, ওনারা এই জন্যই যায় নাই। কিন্তু যখনই তাদেরকে তাড়ায় দেওয়া হইলো, তখন থেকে ওনারা বারবার চিৎকার করতে লাগলো যে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। কারণ এখন তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই। বড় প্রতিদ্বন্দ্বী তো ভাইজা গেছে ভারতে, এখন কোনো প্রতিদ্বন্দ্বী নাই। নির্বাচন দিলে তো আমরাই পাশ করুম, এই জন্যই বারবার নির্বাচন চাইতেছিল। ধৈর্য নেন, যদি ওই 3 মাসের মধ্যে, হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের 3 মাসের মধ্যে যদি নির্বাচন দিয়ে দিত, হ্যাঁ ভাই, 300 আসনই তারা পাশ করতো। তো কারণ সবাই মাথার মধ্যে তো ওইটাই, এরা চলে গেছে, এখন সবচেয়ে বড় দল বিএনপিকে আমরা ভোট দেবো। কিন্তু সেটা তার হইতে দেওয়া হয় নাই, সেটা ঝুলতে ঝুলতে যায় প্রায় 2 বছরে ঠেকতেছে। কিন্তু যখন নির্বাচন হবে তখন 2 বছর হয়ে যাবে কিন্তু। আর এই 2 বছরে অনেক পানি গড়ায় গেছে, অনেক কিছু মানুষের চোখের সামনে চলে আসছে, যা দেখা মানুষ এতটা ব্যথিত, সাধারণ জনগণ এবং অন্য ধর্মের ভাই বোনেরাও সবাই কিন্তু একটা চেঞ্জ চাচ্ছে, একটা পরিবর্তন চাচ্ছে। এই কি, এই অরাজকতা তো মাইনা নেওয়া যায় না। এদের হাতে ক্ষমতা দিলে আবার তো দেশ ওই একই পথে যাবে, এরকম একটা রব উঠা গেছে। আর এই রবটা উঠা যাওয়ার পিছনে ভাই একমাত্র কারণ কি জানেন? কিছু ভুল মানুষের কথাবার্তা। হ্যাঁ, কিছু ভুল মানুষের কথাবার্তা। ওরা যদি একটু বুঝা নিত, একটু মাইনা নিত যে আরে ভাই, আমরা তো 16 বছর আন্দোলন করছি, অনেক কিছু করছি, কিন্তু আমরা তো শেখ হাসিনাকে সরাইতে পারি নাই।
যারা সরাইলো তাদেরকে কেন আমরা অবহেলা করুম, তাদেরকে আমরা বুকে টাইনা নি, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করি না কেন? ফাঁকা মাঠে তো গোল দিয়া লাভ নাই, একটা বিরোধী দল তো লাগবে। শক্ত বিরোধী দল না থাকলে সরকার গঠন করে কি করবেন ভাই? 2 বছরও টিকতে পারবেন না, আবার ধাক্কায় টাইনা নামাই দিবে ভাই। সিনেমাতে দেখেন না, হিরো যত বড়ই হোক, যত কারিশমা দেখাক না কেন, ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ছবি জমে না, অ্যাকশন ছবি জমে না। হিরো যত বড়ই সুপারস্টার হোক না কেন, একটা সুপারস্টার ভিলেন লাগবে, নাইলে কিন্তু সিনেমা জমবে না। ঠিক তেমনি একটা বড় বিরোধী দল যদি আপনারা না নিয়ে সরকার গঠন করেন, তাহলে কি ওই সরকার টিকবে? টিকবে না। যার জন্য ওই পিআর সিস্টেম চাইছে। পিআর সিস্টেম দিলে কি হইতো জানেন? অনেক দলই এই সংসদে যাইতে পারতো। হ্যাঁ, ছোট বড় অনেক দলই সংসদে যাইতে পারতো। আপনারা বড় দল হিসাবে আপনারা তো অনেক সিট পাবেন। হ্যাঁ ভাই, এটা কোনো ভুল নাই, কিন্তু আপনাদের ওই সাহসটা রাখা উচিত ছিল যে আমরা বিরোধী দল সঙ্গে নিয়ে যাই, পিআর সিস্টেমে চলে যাই, কোনো অসুবিধা নাই তো ভাই। ওইটা আপনারা চান নাই, কারণ আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাবেনই, কারণ আপনাদের দলটা বড়। কিন্তু এই বড় দলের একটা বড় মন তো থাকতে হবে। একটা বড় মন না থাকলে মানুষের মন পাবেন কিভাবে? আগে রাজনীতি তো ভাই এখন চলবে না, মানুষ বুঝা ফেলায়। দেখেন এই যে স্কুলের যে টিচাররা এখন রাজনীতি করতেছে, মাঠে নামছে ওনাদের ঘর ভাড়ার জন্য। হ্যাঁ, ওনারা আবার আন্দোলন করতেছে। এর আগেও কিন্তু ওনারা আন্দোলন করছে। এর আগেও কিন্তু তারেক রহমান সাহেব ওই মোবাইলে ওনাদের সঙ্গে কথা বলছে, অন স্ক্রিনে ওনাদেরকে সাহস দিছে, ওনাদের সঙ্গে আসি বলছে, সব কিছু ঠিক আছে। আবার এদিকে দেখুন হাসনাত আব্দুল্লাহ কিন্তু ওইখানে যায় ঘুরে আসছে। এর পিছনে কারণ কি জানেন? এই যে সামনে নির্বাচন আসতেছে না, এই নির্বাচনে শুধু ডিসি, ওসি, পুলিশ, র্যাব, আর্মি ওনারা থাকলেই হবে নির্বাচন? না না না, সবচেয়ে বড় ভূমিকা পালন করবে কে জানেন? এই স্কুল কলেজের টিচাররা, ওনারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। ওই যে আপনি ভোট দিতে যাইবেন যে ভিতরে, ওইখানে ব্যালট পেপার ছিঁড়ে দেওয়া, আপনার আঙুলে কালি লাগানো, আপনার নাম লেখা রাখা বা ভোটার নাম্বার লেখা রাখা, আপনাকে আবার ওই যে বুথ দেখায় দেওয়া, আবার ভোট দিবেন বাক্সের মধ্যে ওইটা দেখায় দেওয়া, এই মেন কাজগুলো তো ওনারাই করবেন। তার মানে কি ওনাদেরকে এখন খুশি রাখা উচিত, এই খুশির থেকে ওনাদেরকে সাপোর্ট দিতে হবে। এইভাবে কিন্তু ওই যে তারেক রহমান সাহেব অনলাইনে সাপোর্ট দিছে, আবার এই হাসনাত আব্দুল্লাহ ঘুরে আইছে। কিন্তু মানুষ তো বুঝতে পারে এই রাজনীতিটা, মানুষ বুঝতে পারে, সরকার আরো বেশি বুঝতে পারে। কোনো দাবি দাওয়া মানবে না ভাই, কারণ নির্বাচিত সরকার আইতেছে 5 মাসের মধ্যে। হ্যাঁ ভাই, হয়তো আর 5 মাসের মধ্যে তো আমরা নতুন একটা সরকার পাবো। তখন তোমরা দাবি দাওয়া নিয়ে আইসো। গত 16 বছর তো রাস্তা দাঁড়াইতে পারলাম না, এত অস্থির হওয়ার কি আছে? সরকার কোনো দাবি দাওয়া মাইনা নেয় নেই। সরকার আছে ভাই অন্য চিন্তায়, হ্যাঁ অন্য লেভেলে খেলতেছে। কি লেভেলে খেলতেছে জানেন? উনার দরকার এই জুলাই সনদপত্রের সবাই সিগনেচার। হ্যাঁ, এই দস্তখতটা পাওয়া গেলেই কিন্তু ওনার খেলাটা শুরু করবে। একটা জিনিস মনে রাখেন, উনি কিন্তু বিশ্ববাসী নিয়ে চলে, আঞ্চলিক না, কিন্তু ডোমেস্টিক না, একেবারে আন্তর্জাতিক। এই সনদপত্রের এই সিগনেচার গুলা পাওয়ার পরই ভাই সব কিছু পাঠায় দিবে। কার কাছে পাঠাবে? ওই যে উনি বিশ্ববাসী নিয়ে চলে, তাদের কাছে পাঠায় দিবে। পাঠায় দেওয়ার কারণ ভাই একটা সাপোর্ট দরকার হবে না, বিরাট সাপোর্ট দরকার হবে। কারণ উনি তো বলছে আমি এমন একটা নির্বাচন দিব যে নির্বাচন ইতিহাসে লেখা থাকবে। আর ওই ইতিহাসে লেখার জন্য মুখে বললে হবে না। যেমন জুলাই সনদপত্রের দিন উনি মুখে যা কিছু বলছে এটার কোনো গুরুত্ব পায় নাই। হ্যাঁ ভাই, গুরুত্ব পায় নাই। গুরুত্ব পাইতো কখন? যখন আমরা দেখতে পাইতাম ওনার ডান দিকে তারেক রহমান সাহেব, বাম দিকে ডাক্তার শফিকুর রহমান, আবার সাইডে দাঁড়ায় রয়েছে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং সব দল। এরকম একটা ফটো সেশন দেখতে পাইলি তো মনে হইতো সফল, কিন্তু না, ছিল মেইন দলের মেইন নেতারা না ভাই, ওনাদের প্রতিনিধিরা দাঁড়ায় ছিল আমাদের চিফ অ্যাডভাইজারের পাশে, যার জন্য ওই ফ্রেমিংটা দেখতে ভালো লাগে নাই। ফ্রেমিং এর একটা ব্যাপার আছে ভাই। দেখেন ভাই ব্রাদার, যে ফ্রেমটা সারা বিশ্ব দেখবে সেই ফ্রেমটা সুন্দর হইতে হবে। দেখেন আপনাদের মনে আছে এই যে বিবিসির সাথে তারেক রহমান সাহেব যেদিন ভাষণ দিল,
কথাটা এই জন্য বলতেছি, তারেক রহমান সাহেবের যে টেকনিক্যাল সাইডের লোক আছে, বড় বড় জ্ঞানী লোকদের এরকম টেকনিক্যাল সাইডের লোক থাকে তো ভাই, এই যে মোবাইলটা বসাইবো এবং এই যে ইন্টারভিউটা দিব, নিশ্চয়ই একজন লোক তো আছে, সাউন্ড ঠিক আছে কিনা, কে কি কমেন্ট করতেছে, স্ট্যান্ডটা ঠিক মতো বসছে কিনা, ঠিক মতো দেখা যাইতেছে কিনা, এর পিছনে লোক তো থাকে ভাই। আমাদের মতো সাধারণ লোক না তো যে নিজের হাতে লাইট বসামু, ক্যামেরা বসামু, তা তো হইতে পারে না। দেখেন তারেক রহমান সাহেব বিবিসির ওই ইন্টারভিউতে যখন বসছে, খেয়াল করে দেখেন তো পিছনের যে বাংলাদেশের তারেক রহমান সাহেবকে, কারণ টোটাল ফোকাসটা ওইখানে করা হয়েছে, আর ওই জিনিসগুলো অনেক দূরে, যার জন্য আউট অফ ফোকাস হয়ে গেছে। ওই পতাকা যদি একটু কাছে নিয়ে আসতো ওনার ঘাড়ের কাছে, তাইলে কিন্তু ফোকাসে থাকতো। তার মানে কেন এই কথাটা বললাম? এই জন্য বললাম, এই যে আশেপাশের লোকগুলার বুঝছেন দেশের প্রতি ভালোবাসা কই থাকে জানেন? এই যে কর্মীদের, নেতার দিকে, নেতারে খুশি করতে হইব, নেতারে যেন ঠিক মতো দেখা যায়। এই যে পুরানো সিস্টেমের একটা রাজনীতি, এই সিস্টেমের ভিতর দিয়া নতুন বাংলাদেশ কি কইরা গড়বেন? অসম্ভব, হইতে পারে না। নতুন বাংলাদেশ গড়তে হইলে ভাই নতুন রাজনীতি লাগবে, নতুন বাংলাদেশ গড়তে হইলে নতুন বাংলাদেশ লাগবে। আর নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের বৈধতা লাগবে, আইনি বৈধতা। ডক্টর ইউনূস স্যার কথা দিছে জামাতে ইসলামকে ব্যক্তিগতভাবে এবং সব দলকেই কথা দিছে। কি কথা দিছে? যে এটার আইনি বৈধতা দিয়েই আমি নির্বাচন দেব। এই কথা যদি না দিত তাহলে তো জামাতে ইসলাম ওইখানে সাইন করতো না, তাই না ভাই? ডক্টর ইউনূস স্যার যদি কথা না দিত তাহলে আমার মনে হয় জামাতে ইসলাম ওইখানে সিগনেচার দিত না। কেন সাইন করছে? কথা দিছে। এখন দেখি কথা রাখে কিনা। কথা তো রাখতেই হবে, কথা রাখতে উনি বাধ্য ভাই। আমাদের জন্য না হোক, ওনার নিজের জন্য রাখতে বাধ্য, কারণ উনিও তো সবচেয়ে বড় বিপদে। হ্যাঁ ভাই, উনি সবচেয়ে বড় বিপদে। ধরেন এই যে পুলিশের কেউ যদি অন্যায় করে, আমরা পুলিশের চিফকে দোষ দেই না, আর্মিতে কেউ অন্যায় করলে আর্মির চিফকে দোষ দেই না, র্যাবে কেউ অন্যায় করলে র্যাবের চিফকে দোষ দেই না। উনার দলের মধ্যে যদি দোষ থাকে তাহলে আমরা কার দিকে আঙ্গুল তুলবো? ডক্টর ইউনূস স্যারের দিকেই তো আঙ্গুল তুলবো। এটা উনি খুব ভালো করে জানে। শেখ হাসিনার একমাত্র টার্গেট কে? ডক্টর ইউনূস। হ্যাঁ ভাই, চারিদিক থেকে একদম তাক করে রয়েছে ডক্টর ইউনূসের দিকে। যে কোনো অ্যাঙ্গেলে পারে, টাকা পয়সা, গোলা বারুদ, যে কোনো অ্যাঙ্গেলে পারে ডক্টর ইউনূসকে ধ্বংস করে দিতে চায়। আর ডক্টর ইউনূস কি সেই সুযোগটা রাইখা যাবে যে আপনি ভবিষ্যতে আইসা উনারে ঝুলাই দিবেন, উনার ছেলে পেলেরে ঝুলাই দিবেন? সে সুযোগ রাইখা যাবে না। আপনার এই ভরসাটুকু রাইখেন। শুধু কি শেখ হাসিনার টার্গেট না, পুরা ভারতের রয়ের পুরা টার্গেট কিন্তু এই ডক্টর ইউনূস স্যার। কারণ ডক্টর ইউনূস স্যার এই শেখ হাসিনার সাথে 10টা গোপন চুক্তি করছিল, ওই 10টা গোপন চুক্তি ছুঁড়া ফেলা দিছে, বাতিল ঘোষণা কইরা দিছে অলরেডি। এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেছে। শুধু একটা রাখছে, ওই যে আদানির সাথে বিদ্যুৎ লেনদেন, এই একটা জায়গা রাখছে, আর সব বন্ধ করে দিছে। বাংলাদেশ থেকে ট্রেন যাবে আগরতলা হইয়া ভিতরে, বাংলাদেশ থেকে ট্রেন যাবে এই ফেনী হইয়া ওদের ভিতরে, এরকম অনেক চুক্তি ছিল, সব চুক্তি বাতিল কইরা দিছে। আর এই চুক্তি বাতিল করাতে বুঝছেন ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে দেখেন না চারিদিকে আগুন টাগুন, কেন? কারণ কি? আপনারা মনে করছেন যে নির্বাচন পিছাইবার জন্য এই ফন্দি? না না না, নির্বাচন পিছাইবার জন্য না। আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি রায় আসতে যাচ্ছে এটা উনার মাথার মধ্যে চলে গেছে। আপনারা কি মনে করছেন উনি খালি অডিও কলে কথা কয় উনার কর্মীদের সঙ্গে? উনি আর কোনো কাজ করতেছে না, জয় আর কোনো কাজ করতেছে না। কি কাজ? পৃথিবীর যত ভাই বড় বড় উকিল ব্যারিস্টার আছে, আইনবিদ আছে, সবাই সঙ্গে গোপনে কথা বলতেছে। এবং ইংল্যান্ডের বড় বড় উকিল ধরার চেষ্টা করছে, এই টিউলিপ ধরার চেষ্টা করছে, কিন্তু কেউ সম্মতি দেয় নাই। বিদেশের বড় বড় ব্যারিস্টাররা, উকিলরা এই মামলাটা, এই কেসটা স্টাডি করে বইলা দিছে শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারবে না। হ্যাঁ ভাই, কেউ বাঁচাইতে পারবে না। এবং ডক্টর ইউনূস স্যার এই নির্বাচন দেওয়ার আগে শেখ হাসিনার বিচারের রায়টা দিয়ে যাবে। একদম আপনি লেখা রাখতে পারেন এবং জুলাই সনদপত্র বৈধতা দিয়ে যাবে। ভুল হবে না ভাই, কোন রকম দুশ্চিন্তা করেন না। সবকিছু ভাই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয়, বুঝেন না? দুনিয়ার মাঠের খেলোয়াড় তো, তাদের খেলা বুঝতে আমাদের সময় লাগবে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে বা এনসিপির কারোই কোনো দুশ্চিন্তা করার কারণ নাই।
সমস্ত দুশ্চিন্তা এখন ডক্টর ইউনূস স্যারের মাথায়। ডক্টর ইউনূস স্যার নিজেকেই বাঁচাইবার জন্য ব্যস্ত হয়ে আছে ভাই। হ্যাঁ, উনি তো নিজেকে আগে বাঁচাইতে হবে, তারপর না আমাদেরকে বাঁচাবে। কিন্তু বাঁচা মরার মালিক তো আল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। আসেন সবার জন্য সবাই দোয়া করি। অনেকেই জানতে চেয়েছেন যে এই যে দেশে এত আগুন লাগছে, এই আগুন কারা লাগাচ্ছে, কেন লাগছে, এবং সিরিজ আগুন লাগছে। তো এমনি গতকাল শনিবার যে ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডটি হলো, যে কার্গো ভবনে, যেখানে $1 বিলিয়ন ক্ষতি হয়েছে, মানে কমপক্ষে $100 কোটি, সেটি যদি কনভার্ট করে $12,500 কোটি টাকা, $12,500 কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এবং সাধারণত শুক্র শনিবার দিন কাজ হয় না এই কার্গো সেকশনে, রবিবার দিন যা কিছু আসে এটা ডিস্ট্রিবিউট হয়। তো শুক্র শনিবারে অনেক ইম্পর্টেন্ট সামগ্রী জমা ছিল, তার মধ্যে ওষুধের কাঁচামাল আমদানি করা ছিল, সেগুলো, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সব পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে এবং এই আগুন লাগার সাথে সাথে কতক্ষণ সময় পরে এখানে আগুন নিভাতে যা দমকল বাহিনী বা বিমানবন্দরের নিজস্ব যে বাহিনী রয়েছে তারা কতক্ষণ পরে এসেছিল, এবং এটা কেন 7 ঘন্টা লাগলো নিভাতে? একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যার সিকিউরিটি মেজার্স বিশ্বমানের, সেই স্বীকৃতি পেয়েছে 2 মাস আগে যে এটা খুব ভালো মানের ওয়েল প্রোটেক্টেড এরিয়া, সেখানে এই ঘটনা। তার মানে একটা বিমানবন্দরে আগুন লাগলে সেটাকে ইমিডিয়েটলি থামানোর জন্য যে ব্যবস্থা, সেই ফায়ার কন্ট্রোল মেজার, সেটা অবশ্যই এই এয়ারপোর্টে ছিল, কিন্তু সেই মেজার্স থাকার পরেও কেন এখানে আগুন লাগলো? এবং সেটা বলা হচ্ছে যে বাতাসের কারণে, কিন্তু বাতাসের আগেই তো এই আগুনটা নিভে যাওয়ার কথা যখন একদম শুরু হয়েছে। তো এই যে শুধু এয়ারপোর্ট না, তো গাজীপুরে আগুন লেগেছে, মিরপুরে আগুন লেগেছে, কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে, আজকে দেখলাম যে ইসলামপুরের এই চকবাজারের ইসলামী ব্যাংকে আগুন লেগেছে। এরকম আগুন নোয়াখালীর সোনাইমুড়িতে আগুন লেগেছে। আগুন লেগেই যাচ্ছে এবং আগুন লেগেই যাচ্ছে। এত আগুন লাগছে যে আমার জয় গোস্বামীর মালতী বালিকা বিদ্যালয় কবিতাটা মনে পড়ে, যেখানে বলছে তবুও আগুন বেণীমাধব আগুন জ্বলে কই। এবং যখন আগুন জ্বলছিল তখন আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস টিম, তারা ফেসবুকে এই জুলাই সনদ ঘোষণা নিয়ে ব্যস্ত। আমাদের ডাস্টবিন প্রেস সচিব, তিনি কোথায় ফুসকা খাচ্ছিলেন, সেই ফুসকার গুণগান নিয়ে ব্যস্ত। মানে যখন রোম আগুনে পড়ছে তখন আমাদের এই এই ডাস্টবিন শফিক, এই ডক্টর ইউনূস, এরা তখন পরিত্যক্ত জুলাই সনদ নিয়ে, কিংবা কোথায় ফুসকা খেলো, এসব নিয়ে আছে। তাহলে বোঝা যায় কিন্তু কারা আগুন লাগিয়েছে। এখানে তদন্ত চলছে, এই তদন্তের রিপোর্ট কোনোদিন পাবো কিনা, কিন্তু সম্ভাব্য যাদের দায়ী করা যেতে পারে, যে 1 নম্বর হলো যে যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। এই যে চট্টগ্রাম পিজেডে একটা গার্মেন্টস পুড়ে ছাই। তো এইভাবে যদি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা যায়, এয়ারপোর্টের কার্গো সেকশনটাকে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা ডেফিনেটলি, মানে 7 ঘন্টার মধ্যে আপনার 12,500 কোটি টাকা নাই, তো অগ্রযাত্রা রুখে দেওয়া যায়। বাংলাদেশের ধ্বংসটা চায় কারা? ডক্টর ইউনূসদের গত 14 মাসের পারফরমেন্স, জামাত, এনসিপি, তাদের মুরব্বী পাকিস্তানের আইএসআই, এদের পারফরমেন্স দেখলে কি মনে হয়? এরা কি দেশ গড়ার জন্য এসেছে না দেশ ধ্বংসের জন্য এসেছে? সুতরাং প্রথম সন্দেহের তীর আমি কিন্তু এই ইউনূস, জামাত, এনসিপি এই গংকে রাখবো। অনেকেই বলার চেষ্টা করছেন যে এখানে কোনো এজেন্সি বা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা, এখানে সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে মানে আরো অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিনা, এবং পরিস্থিতির অবনতি ঘটলে যেটা হবে যে ঘোলা জলে মাছ শিকার করবার জন্য অনেকে তৎপর হয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে ফ্যাসিস্টের দোসররা জড়িত। আপনারা জানেন ফ্যাসিস্ট কাকে বলা হয়।
মানে বিগত সরকার ফ্যাসিস্ট, এবং বর্তমানে গত 14 মাসে যা কিছু ঘটছে এবং আগামীতে ঘটবে সবই এই ফ্যাসিস্টরা করছে। এমনকি গত 17 তারিখে পরশুদিন এই যে জুলাই সনদে স্বাক্ষর হবে, সেখানে আপনারা জানেন যে সংসদ ভবনে কি তুলকালাম কাণ্ড করলো এনসিপি। তাদের প্যাট্রোনাইজেশনে, তাদের ব্যাকআপে জুলাই যোদ্ধা, সেই কোথাকার কোন জুলাই যোদ্ধা, এদের দেখলেই বোঝা যায় যে এরা কোন লেভেলের যোদ্ধা। তো তারা এখানে ভাঙচুর করছে। এদিকে আবার বিএনপির নেতা সালাউদ্দিন বলছে ওরা ফ্যাসিস্টের দোসর। যাবেন কই? এনসিপি যাদের ব্যাগ দিয়ে মাঠে নামায় তারাও নাকি ফ্যাসিস্টের দোসর। যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবকিছু ফ্যাসিস্টের গায়ে ঘাড়ে চাপাতে চায়, তাদের নিয়ে আসলে কিছু বলার নেই। যে ফ্যাসিস্টের দোসররা নিজেদের বাড়িতে থাকতে পারে না, 14 মাস তারা কোথায় পালায়, কোন শহরে অন্য শহরে, পেশা পরিবর্তন করেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে, তারা এরকম মানে একের পর এক সারা দেশে আগুন দিতে পারবে এই সক্ষমতা তাদের আছে, এইটা যদি বলেন আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে। বরং ইস মোর অ্যাকসেপ্টেবল যে যারা নির্বাচন চায় না, যারা দেশটাকে অস্থির করতে চায়, যারা দেশটাকে ধ্বংস করতে চায়, তারা এই অগ্নিকাণ্ডে সাথে জড়িত। কারণ এতগুলো ঘটনা দুর্ঘটনা হতে পারে না, একটা দুটা দুর্ঘটনা হয়, কিন্তু সিরিজ অফ ইভেন্টস যখন ঘটে তখন এটা পরিকল্পিত, সুপরিকল্পিত হবার সম্ভাবনাই বেশি। এটা দুর্ঘটনা হতে পারে, মানে এটা খুবই মানে আশ্চর্যের ব্যাপার হবে যদি এই সব ঘটনা দুর্ঘটনা হয়। কিন্তু আমার মনে হয় না যে, এবং এখানে মানে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, এইসব মিলিয়ে। কিন্তু আমি এত কিছুর পরেও আমি বলবো, আমাকে যদি জিজ্ঞেস করেন এই সমস্ত অগ্নিকাণ্ডের জন্য দায়ীকে, অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট, ইন্টারিম গভর্নমেন্টের হেড যিনি, অবৈধ হোক আর বৈধ হোক সেটা অন্য বিষয়, অবশ্যই তাকে এই দায় নিতেই হবে। এই যে হেড অফ দ্য স্টেট হিসেবে দায় নেওয়ার এই সংস্কৃতি ডক্টর ইউনূস গংই চালু করেছে। আজকে যখন সারা দেশে এই অরাজকতা চলছে, সারা দেশ যখন আগুনে জ্বলছে, তখন সেই দায় ডক্টর ইউনূস এড়াতে পারে না। এই ক্ষতিপূরণ, এই অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে, এই সব কিছুর দায় ডক্টর ইউনূসের। প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইউনূসকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। তবে যারা সবকিছুতে ফ্যাসিস্ট খুঁজে পাচ্ছেন, তাদের মাথার মধ্যে ফ্যাসিস্টের ভয় ঢুকেছে, তাদের ভয় অন্যখানে। হ্যাঁ, এবং তারা এরকমই ফ্যাসিস্টের মধ্যে ভয়ে আছে যে তারা এনসিপি কেও ফ্যাসিস্টের দোষর মনে করেন, জুলাইয়ের লোকগুলোকে মানে যোদ্ধা যাদের। এবং একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে যে একটা কৃত্রিম হাত পড়ে আছে রাস্তায়, হ্যাঁ, পুলিশ সেটাও পিটিয়ে ভেঙে দিয়েছে। এবং পুলিশের সাথে যে এনসিপির মানে আচরণ বা জুলাই যোদ্ধাদের আচরণ, এবং আজকে দেখলাম যে নাহিদ ইসলাম জামাতকে ব্লেম করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। এখন আপনারা ভবিষ্যতে দেখবেন যে জামাত এনসিপি, হ্যাঁ, একে অপরের বিরুদ্ধে নানা রকম স্টেটমেন্ট করছে। এগুলো মনে রাখবেন সবই নাটক। মুদ্রার এক পিঠ যদি জামাত হয়, আর এক পিঠ এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এরা হলো সব জামাতের এ টিম, বি টিম, সি টিম। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে নির্বাচন ঠেকানোর জন্য জামাতও কিন্তু কম সক্রিয় নয়। এবং এ কারণে এই পিআর পদ্ধতি তুলে নানা রকমের কেওয়াস তুলে তাদের একটাই লক্ষ্য, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ জামাত এই মুহূর্তে ক্ষমতায় না থেকেও ক্ষমতার সব রকমের স্বাদ ভোগ করছে, এবং তারাও মূলত ইউনূসের পেছনে থেকে সরকার চালাচ্ছে। তো এই জায়গা থেকে কেন জামাত যাইতে চাবে? জামাত যতই লাফালাফি করুক, জামাতের ভোট কিন্তু 7 to 8%-এর বাইরে, এক ফোটাও বাড়েনি। এত কিছুর পরেও তারা যতই লাফালাফি করুক, হ্যাঁ, ফাঁকা কলসি বাজে বেশি না, সেই রকম আর কি। জামাত ক্ষমতা বৈধ কোনো ভোটে বা সুষ্ঠু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং ক্ষমতার স্বাদ ভোগ করতে, দেশ চালাইতে হলে কি করতে হবে? নির্বাচন ঠেকাইতে হবে। নির্বাচন ঠেকাইতে হলে কি হবে? আসো আমরা এনসিপি কে মাঠে নামাই এবং এনসিপির সাথে আমরা একটা কৃত্রিম বিরোধ তৈরি করি। সুতরাং এনসিপি এবং জামাতের ভবিষ্যতের সম্পর্কে যে ডেভেলপমেন্ট আপনারা দেখবেন,
আমি অনুরোধ করব সেইটা বিশ্বাস করার আগে একটু নিজেরা দেখবেন, একটু অ্যাসেস করে দেখবেন। কারণ জামাত এনসিপি এরা মানে একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো অবস্থা। প্রিয় বন্ধুরা, আসলে ভালো নেই, দেশটাও ভালো নেই। আর দেশ ভালো না থাকলে আমরা দেশে থাকি বিদেশে থাকি, আমরাও ভালো থাকি না। এই অগ্নিকাণ্ড, এইভাবে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে যাওয়া, এইভাবে জুলাই আগস্টের জঙ্গিদের কাছে এইভাবে একটা দেশ ক্রমশ অবনতির পথে যাত্রা করা, এবং এই সময়ে আমাদের জেনারেল ওয়াকার খান, যিনি কথা দিয়েছিলেন দেশ জাতির জানমাল দেখে রাখবেন, তিনি ক্যান্টনমেন্টে বসে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য অসংখ্য প্যারাট্রুপার, কমান্ডো, কি সব বাহিনী দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। সারা দেশ ধ্বংস হয় হোক, ক্যান্টনমেন্টে আমি যেন ভালো থাকি, এটাই এখন জেনারেল ওয়াকার খানের মোটো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।